আগের 4টে মেয়ের মধ্যে সুলক্ষণা নামের মেয়েটা সবচেয়ে সুন্দরী ছিল। মেয়েটা ঘটনার পর বিস্তর কান্নাকাটি করেছিল, করবেই তো। ওর বয়স যে ছিল মাত্র 19। তবে মোহনদাস ওকে 2000 টাকা দিয়েছিল। বিয়ে করবে এরকম একটা বেহুদার শপথও দিয়েছিল। এতে সুলক্ষণার কান্না থেমে গিয়েছিল এবং মোহনদাস প্রায় 2 মাস মেয়েটাকে ভোগ করতে পেরেছিল। এভাবে দিব্যি চলছিল। কিন্তু কে যে সুলক্ষণার মাথায় কুমতলব ঢোকালো কে জানে। মেয়েটা হঠাৎ একদিন কোথায় উধাও হয়ে গেল। তার কদিন পরে পুলিশ ঝঞ্ঝাট, কোর্ট কাছারি, বহু টাকা আর বুদ্ধি খরচ করে সেবার মোহনদাস পিঠ বাঁচাতে পেরেছিল। আমি সায়ন, আর আপনি শুনছেন চলো শোনা যাক। এই পডকাস্টে আপনি আড্ডা, গল্প, আলোচনা সবই পাবেন। তাই দেরি না করে যারা চ্যানেলে নতুন তারা চটজলদি সাবস্ক্রাইব করে নিন। আজ চলো শোনা যাকে আপনি শুনতে চলেছেন অনিস দেবের লেখা সন্ধ্যের পর একা। গল্প পাঠে আমি সায়ন। গল্পের বেলাদির চরিত্রে রয়েছেন শ্রেয়া এবং মল্লিকার চরিত্রে দেবাঞ্জলি। আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। আর শুনতে থাকুন, আর কেমন লাগছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তাই দেরি না করে চলো শোনা যাক। মল্লিকা বেশ বুঝতে পারছিল চেঁচিয়ে কোনো লাভ নেই, কিন্তু তা সত্ত্বেও একটা বিকৃত চিৎকার ও ঠোঁট চিরে বেরিয়ে আসতে চাইল। আজকের এই মুহূর্তটার জন্য ও মনে মনে বহুবার তৈরি হয়েছে। তাতে ওর মনে হয়েছে বেশি শান্তভাবে ঠান্ডা মাথায় ও ব্যাপারটা মোকাবিলা করতে পারবে। কিন্তু এখন নির্জন ঘরে ভয়ঙ্কর মানুষটার মুখোমুখি দাঁড়িয়ে মল্লিকার সব হিসেব গোলমাল হয়ে যাচ্ছিল। মোহনদাস জোয়ারদার তখন ঘরের একমাত্র দরজাটা লক করে মল্লিকার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। মেয়েটার মুখের অবস্থা দেখে বোঝা যাচ্ছে ভয় পেয়েছে। আজ পর্যন্ত মোহনদাস এমন কাউকে দেখেনি যে ভয় পায়নি। আচ্ছা আচ্ছা সাহসী মেয়েও এই অবস্থায় ভয় পেয়েছে। অনেকে তো আবার কান্নাকাটি শুরু করে দেয়। মেয়েগুলো ছিচকাতুনি হলে মোহনদাস তেমন মজা পায় না, বরং বিরক্ত লাগে। কে দিদিমণি, ভয় করছে? চিৎকার করতে ইচ্ছা করছে? রীতিমতন স্বাভাবিক গলায় প্রশ্ন দুটো করল মোহনদাস। মল্লিকা জোর করে মাথা নাড়ল। মোহনদাস কি বুঝল কে জানে, হেসে বলল, ভয়ের কি আছে? কিছু নেই। আমি তো তোমাকে আর খেয়ে ফেলছি না, শুধু একটু আদর করব। এই কথা বলো না যে লাইফে তোমায় কেউ কখনো আদর করেনি। তোমাদের গায়ে তো আর কিছু লেখা থাকে না, মানে কজন লোক আদর করেছে তাদের নাম ঠিকানা তো আর ট্যাক্সির মিটারের মতন তোমাদের কপালে বা বুকে লেখা হয়ে যায় না। তোমাদের বডি যদি কম্পিউটার হতো তাহলে সেটা বলা মুশকিল। মোহনদাস জোয়ারদার একটা গানের কলি গুনগুন করে ভাসতে ভাসতে ঘরের বাঁ দিকে রাখা একটা সোফায় গিয়ে বসল। তার পাশের একটা ক্যাবিনেট থেকে ধীরেই সুস্থে মদের বোতল, গ্লাস আর সোডা বের করে নিল। কাজ করার ফাঁকে ফাঁকে সে মল্লিকার দিকে আর চোখে দেখছিল। মল্লিকা ঘরের কোণে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। বাইরে বৃষ্টির ঝমঝম শব্দ হচ্ছে।
একটু পরেই হয়তো জওহরলাল নেহেরু রোডে জল দাঁড়িয়ে যাবে, গাড়ি ঘোড়া যানবাহন সব জট পাকিয়ে যাবে। বাড়ি ফেরার সময়ও কোনো ঠিক ঠিকানা থাকবে না কারো। সুতরাং মল্লিকার আজ দেরি হওয়ার কারও কাছেই তেমন অস্বাভাবিক বলে মনে হবে না। আর মল্লিকাকে নিয়ে দুশ্চিন্তা করার লোক এখন তো একজনই, বুড়ি মা। অথচ গত বছরে ওকে নিয়ে চিন্তা অথবা দুশ্চিন্তা করার দুজন মানুষ ছিলেন, একজন আর নেই। জওহরলাল নেহেরু রোডের ওপরে মস্ত বাড়ি ব্যানার্জি ইন্টারন্যাশনাল সেন্টার। বড় রাস্তার দাঁড়িয়ে ছাদের দিকে তাকাতে হলে আকাশমুখ হতে হয়, ঘাড় ব্যথা হয়ে যায়। পরিভাষায় এই ধরনের বাড়িকেই বোধহয় গগনচুম্বী অট্টালিকা বলে। এই বাড়ির 10th ফ্লোরে মোহনদাস জোয়ারদারের কম্পিউটার ট্রেনিং স্কুল। মল্লিকা এখানে রিসেপশনিস্টের চাকরিতে ঢুকেছে প্রায় 1 মাস। ও নিজেই একদিন চাকরির জন্য এসে হাজির হয়েছিল মোহনদাসের অফিসে। মল্লিকার যোগ্যতা ছিল 3টি। পাস কোর্সে বিএ পাস, অল্প স্বল্প টাইপিংয়ের জ্ঞান এবং ওর রূপ যৌবন। মল্লিকা জানত এর মধ্যে 3য় যোগ্যতাটাই মোহনদাসের সবচেয়ে বেশি মনে ধরবে, কারণ মোহনদাস জোয়ারদার সম্পর্কে খুঁটিনাটি খবর নিয়েই তবে মল্লিকা যেচে ওর কাছে এসেছে। ওর ফাঁদে নিজে এসে ধরা দিয়েছে, কারণ মল্লিকার লক্ষ্য ছিল একটাই, মোহনদাস জোয়ারদারকে শায়েস্তা করার। এই জানোয়ারটা গত 1.5 বছরে অন্তত 4টি মেয়েকে ধর্ষণ করেছে। বেচারা মেয়েগুলো নিতান্ত পেটের দায়ে মোহনদাসের কাছে চাকরি করতে এসেছিল, রিসেপশনিস্টের চাকরি। লাঞ্ছিত 4 জনের মধ্যে 2 জন ব্যাপারটা চেপে যায়, কিন্তু বাকি 2 জন পুলিশের কাছে অভিযোগের দায় করলেও শেষ পর্যন্ত মোহনদাসের গায়ে আঁচড়টি পর্যন্ত পড়েনি। পুলিশ ও উকিলের যৌথ কেরামতিতে মোহনদাস ছাড়া পেয়ে যায়। আপনি আপনি আমাকে ছেড়ে দিন। কথাটা বলতে গিয়ে মল্লিকার গলা কেঁপে যায়। এভাবে আমার লাইফটা নষ্ট করবেন না প্লিজ। গ্লাসে চুমুক দিয়ে মোহনদাস হাসল। মেয়েটা দেখতে সত্যি সুন্দরী। আগের 4টে মেয়ের মধ্যে সুলক্ষণা নামের মেয়েটা সবচেয়ে সুন্দরী ছিল। মেয়েটা ঘটনার পর বিস্তর কান্নাকাটি করেছিল, করবেই তো। ওর বয়স যে ছিল মাত্র 19। তবে মোহনদাস ওকে 2000 টাকা দিয়েছিল, বিয়ে করবে এরকম একটা বেহুদার শপথও দিয়েছিল। এতে সুলক্ষণার কান্না থেমে গিয়েছিল এবং মোহনদাস প্রায় 2 মাস মেয়েটাকে ভোগ করতে পেরেছিল। এভাবে দিব্যি চলছিল। কিন্তু কে যে সুলক্ষণার মাথায় কুমতলব ঢোকালো কে জানে। মেয়েটা হঠাৎ একদিন কোথায় উধাও হয়ে গেল। তার কদিন পরে পুলিশ ঝঞ্ঝাট, কোর্ট কাছারি, বহু টাকা আর বুদ্ধি খরচ করে সেবার মোহনদাস পিঠ বাঁচাতে পেরেছিল। এই মেয়েটার বয়স হয়তো 27-28, তবে সুলক্ষণার চেয়েও সুন্দরী দেখতে, আর জিনিসও ভালো। মল্লিকার কথার উত্তরে মোহনদাস অভয় দেওয়ার হাসি হাসল 2য়-বার। বলল, কি যে বাচ্চা মেয়ের মতন কথা বলো। তোমাকে ছেড়ে দেব না তো কি আটকে রাখবো? তুমি লাইফ নষ্ট করার কথা বলছো কেন মল্লিকা? আমরা দুজনে
এই বৃষ্টির সন্ধ্যায় যদি একটু বন্ধ করে বুলবুলি করি তাহলে তোমার লাইফ নষ্ট হয়ে যাবে। আরে দিদিমণি, লাইফ কি এতই সস্তা? গলা খাকড়ি দিল মোহনদাস, আর একবার চুমুক দিল গ্লাসে। না, বেশি মদ গিললে চলবে না, তাতে শরীরের আকুপাকু ভাবটা বাড়বে, শরীরটা চাগার দিয়ে উঠবে। কিন্তু বেশিক্ষণ ব্যাট করা যাবে না, কিছুক্ষণ ঠুক করেই আউট। মল্লিকার সঙ্গে মোহনদাস অনেকক্ষণ তাড়িয়ে তাড়িয়ে ব্যাট করতে চায়। এর মধ্যেই মোহনদাস বেশ বুঝতে পেরেছে ওর শরীরটা অধীর হয়ে উঠেছে। মল্লিকার চোখে এবার সত্যি সত্যি জল এসে গেল। ভাঙা গলায় ও কোনো রকমে উচ্চারণ করল, আপনি আপনি একটা রেপিস্ট। মল্লিকা কি ভেবে এসেছিল আর কি হচ্ছে? ও মন শক্ত করে এসেছিল মোকাবিলা করতে, লড়াই করতে, শোধ নিতে, অথচ এভাবে ভেঙে পড়ছে। কোনো রেপিস্টের সামনে মেয়েদের মনটাই বোধহয় আগে তছনছ হয়ে যায়, তারপর শরীর। মোহনদাস জিভ দিয়ে চুক চুক শব্দ করে বলল, মল্লিকা, তুমি বড্ড বেশি উল্টো পাল্টা কথা বলো। ব্যাপারটা রেপ হবে কিনা তার সবটাই ডিপেন্ড করছে তোমার উপরে। তুমি যদি কোনো রকম ঝামেলা না করে ব্যাপারটা মানে এনজয় করো, তাহলে সেটাকে মোটে রেপ বলা যায় না। আর তুমি যদি ফালতু চিৎকার চেঁচামেচি করো বা হাত পা ছুড়ে ঝামেলা পাকাও, তাহলে রেজাল্ট একই। তবে ব্যাপারটা তখন ওই রেপই দাঁড়াবে। মোহনদাস হাসল চাপা শব্দ করে। এখানে যে লড়াই বা চেঁচামেচি করে বিশেষ সুবিধা হবে না, সেটা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছ। হ্যাঁ, বেশ বুঝতে পেরেছি মল্লিকা। ঘরটা এই বেপরোয়া জল্লাদটার প্রাইভেট অফিস, তবে বড্ড বেশি প্রাইভেট। আজ সকাল থেকে মল্লিকার মনটা কেমন করছিল। মেঘলা আকাশ, টিপটিপ বৃষ্টি আর ঝোড়ো হাওয়া। কেন যেন ওর মনে হয়েছিল আজই মোহনদাসের সঙ্গে ওর মোকাবিলার দিন, অথবা মোকাবিলার রাত। আর হলো ঠিক তাই। 5টার পর মোহনদাস জোয়ারদার একগাদা টাইপের কাজ চাপিয়ে দিয়েছিল মল্লিকার ওপরে। তারপর 7টার সময় যখন ক্লাস হয়ে গেল, ছাত্রছাত্রীরা চলে গেল সব একে একে, তখন মোহনদাস মল্লিকাকে ওর প্রাইভেট অফিসে ডেকেছে ডিকটেশন দেওয়ার জন্য। গোটা অফিসে তখন ওরা দুজন, আর দারোয়ান কাম সিকিউরিটি গার্ড মনোজিৎ। একটু পরে মোহনদাস 1 মিনিট আসছি বলে উঠে গেছে, এবং 1 মিনিট বা 60 সেকেন্ড পূর্ণ হওয়ার আগেই ফিরে এসেছে। মল্লিকা আন্দাজ করতে পেরেছিল মোহনদাস মনোজিৎকে ছুটি দিয়ে এলো, আর তখনই ওর বুকের ভেতরটা কেউ ঢিপ ঢিপ করে কিল মারতে শুরু করেছিল। কিন্তু মল্লিকা ঠিক প্রকৃত অর্থে ভয় পায়নি। সেটা পেয়েছে এখন, একটু আগে। আগের 4টে মেয়ের করুণ অবস্থার কথা মল্লিকা এখন ভালো করে বুঝতে পারছে। ওদের জন্য এক অদ্ভুত দুঃখ আর মমতা উতলে উঠেছিল মল্লিকার মনে, এমনকি নিজের জন্য। ওই 4 জন মেয়ের ঘটনা নিয়ে হইচই কম হয়নি। ব্যাপারটা নিয়ে পশ্চিমবঙ্গ নারী কল্যাণ সমিতিও অনেক মিটিং মিছিল করেছিল, কিন্তু শেষ পর্যন্ত কোনো সুরাহাও হয়নি। মল্লিকা খবরের কাগজে এই ঘটনাটার প্রত্যেকটি রিপোর্ট খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছে, আর তখন থেকে মোহনদাস জোয়ারদার নামের এই লোকটার ওপরে বিজাতীয় এক রাগ আর আক্রোশ তৈরি হয়েছে। মল্লিকার তো আর কিছু হারাবার ভয় নেই,
সুতরাং ও শটান বেলঘড়িয়ার আস্তানা থেকে একদিন চলে এসেছে রাজা রামমোহন সরণিতে, পশ্চিমবঙ্গ নারী কল্যাণ সমিতির ছোট্ট অফিসে। সেখানেও দেখা করেছে সেক্রেটারি বেলা সরকারের সঙ্গে। ড্যাম্প ধরা ঘরের দেওয়ালে টাঙানো মাতঙ্গিনী হাজরা, সরোজিনী নাইডু, মাদার টেরিজা, ইন্দিরা গান্ধী ও কিরণ বেদির ছবি। এদিকে ওদিকে কিছু ঝান্ডা আর পোস্টার। ঘরের কোণে আঠা রং তুলি। দুটো বেঞ্চে দুজন মহিলা বসে রয়েছে। বেলা সরকার একটা বড় টেবিলের সামনে রেখে বসেছিলেন। তার বয়স হয়েছে, চোখে চশমা, পোড় খাওয়া মুখ, সিঁথিতে সিঁদুরের চিহ্ন নেই। মল্লিকা ওর সঙ্গে গোপনে কথা বলতে চেয়েছে, সুতরাং বেলা সরকার নরম গলায় কঠোর নির্দেশ দিয়েছেন দুই সদস্যকে। ওরা সঙ্গে সঙ্গেই ঘর ছেড়ে বেরিয়ে গেছে। মল্লিকা বুঝতে পেরেছিল বেলাদের নির্দেশ সহজে অমান্য করা যায় না। মল্লিকা নিজের আক্রোশের কথা জানিয়েছিল বেলা সরকারকে। বলেছিল, দিদি, মোহনদাস জোয়ারদারকে আমি শায়েস্তা করতে চাই। বেলাতি অবাক হয়ে বলেছিলেন, তুমি তুমি কেমন করে পারবে? সমিতি থেকে লড়াই করে আমরাই কিছু করতে পারলাম না। আমি পারবো। জেদের গলায় বলেছে মল্লিকা। বেলা সরকার অবাক চোখে সুন্দরী মেয়েটিকে দেখছিলেন। একে কবজায় পেলে মোহনদাস কিছুতেই ছাড়বে না, চোখের পলকে গতি করে দেবে। সুলক্ষণা নামের মেয়েটা কিভাবে না নাস্তানাবোধ হয়েছে, এবার এই মেয়েটা হেনস্থা হতে চায় সাধ করে। বেলা সরকারের কোনো বারণই শোনেনি মল্লিকা, শুধু বলেছে, আপনি আমাকে একটা সুযোগ দিন প্লিজ। আপনাদের না জানিয়েও আমি যেতে পারতাম, কিন্তু পরে যদি কোনো পুলিশি ঝঞ্ঝাট হয়, সেই জন্য আপনাদের জানিয়ে কাজে নামতে চাই। আপনারা তখন আমার পেছনে দাঁড়াবেন তো? মেয়েটার কথায় কি যেন ছিল। বেলা সরকার অনিচ্ছা সত্ত্বেও মত দিলেন। মল্লিকাকে ওর কেমন যেন চেনা চেনা লাগছিল। কোথায় যে দেখেছেন মেয়েটার মুখ। মল্লিকা কাজে নামার আগে আরো দুদিন বেলাদের সঙ্গে গোপনে বৈঠকে বসেছিলেন। তারপর সোজা মোহনদাস জোয়ারদারের দপ্তরে। কিন্তু শায়েস্তা করতে যুদ্ধে নেমে এ কি করুণ অবস্থা মল্লিকার। বারবার বুড়িমায়ের কথা মনে পড়ছে, চোখ ফেটে জল আসছে। বাইরে বাজ পড়ার শব্দ থরথর করে কেঁপে উঠছে ও। ভয়ার্ত চোখে মোহনদাসকে দেখল মল্লিকা। ফর্সা, টিকালো নাক, মাথায় টাক, মোটা গোফ, গাল দুটো সামান্য ফোলা, চোখে রিমলেস চশমা। বয়স কত হবে? বড় জোর 45। দেখে কে বলবে সুশ্রী ভদ্র এই মানুষটার খোলসের ভেতরে একটা অমানুষ লুকিয়ে আছে? মোহনদাস তখন আবার গুনগুন করে গান ধরেছে। चोली के पीछे क्या है चुनरी के नीचे। সুর ভাসতে ভাসতেই গ্লাস, বোতল ইত্যাদি আবার ক্যাবিনেটের ভেতরে ঢুকিয়ে রাখল মোহনদাস। চোখ থেকে চশমাটা খুলে রেখে ক্যাবিনেটের ওপরে রাখল। তারপর আবার এসে বসল সোফায়। ওদের ওপরে হাতের চাপড় মেরে বলল, এসো, আর দেরি করো না, তোমাকে তো আবার বাড়ি পৌঁছে দিতে হবে। এসো এসো, তোমার কোনো চিন্তা নেই, এটা তো সোফা নয়, সোফা কাম বেড। বিশ্রীভাবে হাসল। গদিতে আলতো করে 3টে চাপড় মেরে বলল, সোফা মানে তো জানোই, আর কাম কিংবা বেড তো তোমার নিশ্চয়ই জানা।
কাম কাম, ফালতু ঝামেলা করো না লক্ষ্মীটি। সোফা থেকে উঠে তার কলকবজা নেড়ে পিঠের গদিটাকে পেতে নিল মোহনদাস। বলল, সোফার কাজ শেষ, এখন শুধু কাম আর বেডের ব্যাপার। হঠাৎই মল্লিকার বুকের ভেতর সমস্ত রকম ঝড়ঝঞ্ঝা থেমে গেল। চোখের কোণে জল থাকলেও বুকের গভীরে উথাল পাথাল আর নেই। সাপ যখন ছোবল মারবে তখন আর কিসের ভয়? প্রতিশোধের কথা মনে পড়ছিল মল্লিকার, মনে পড়ছিল 4টে মেয়ের কথা। আর একটু পরে মল্লিকা ওদের দলে যোগ দেবে। তারপর কি সত্যি ক্ষান্ত হবে মোহনদাস? মল্লিকা কি পারবে লোকটার বীজ দাঁত ভেঙে দিতে? মল্লিকা অবাক হয়ে দেখল ও ধীরে ধীরে মোহনদাসের সোফা কাম বেডের দিকে এগিয়ে চলেছে, সাপের চোখের টানে মুক্ত হয়ে এগিয়ে যাওয়ার মতো। তবে মল্লিকার শরীরটা এক স্থির কম্পাঙ্কে কেঁপে কেঁপে উঠছিল, আর কান্না অথবা গোঙারির একটা আওয়াজ পা টিপে টিপে উঠে আসছিল গলা দিয়ে। কিন্তু মল্লিকা দাঁতে দাঁত চেপে শব্দটাকে বন্দি রেখে দিয়েছে গলার ভেতরে। মল্লিকাকে বেশি দূর এগোতে হলো না। অধীর উত্তেজিত মোহনদাস নিজেই উঠে এলো সোফা কাম বেড থেকে। ঘরের মাঝামাঝি জায়গায় একেবারে চাপটে ধরল মল্লিকাকে। মল্লিকা যে সামান্য পাতা দেওয়ার চেষ্টা করল সেটা বোধহয় প্রতিবর্তী ক্রিয়ার বশে, কারণ ওর চোখে তখন কোনো দৃষ্টি ছিল না, হৃৎপিণ্ডে কোনো শব্দও ছিল না, ফুসফুসে কোনো বাতাসও ছিল না। একটা কোমল মৃতদেহ যেন আত্মসমর্পণ করল মোহনদাস জোয়ারদারের হাতে। ঘরে টিউবলাইট জ্বলছিল। সেই ঝকঝকে আলোতেই মল্লিকার জামা কাপড় ধরে বেপরোয়া টানাটানি শুরু করে দিল মোহনদাস, আর একই সঙ্গে মল্লিকাকে আঁকড়ে ধরে নিয়ে চলল সোফা কাম বেডের দিকে। বলল, रुक्मिणी रुक्मिणी शादी का बाद क्या हुआ? মল্লিকা গলার খাঁজে মুখ ঘষতে ঘষতে আরো বলল, ফুল ছাড়াই ফুল সজ্জা করছি বলে রাগ করো না লক্ষ্মীটি। মোহনদাসের মুখ থেকে হুইস্কি মেশানো বাতাস বেরিয়ে এলো। মল্লিকা আর বাধা দিচ্ছিল না। ওরা পৌঁছে গেল শয্যায়। উজ্জ্বল আলোয় জীবনে এই প্রথম সম্পূর্ণ নগ্ন হল মল্লিকা। মোহনদাস নিজের পোশাক ছিঁড়ে টিড়ে কোনো রকমে খুলে একেবারে হামলে পড়ল মল্লিকার শরীরের ওপরে। ঘরে টিউবলাইটটা এই দৃশ্য বহুবার দেখেছে, কিন্তু মোহনদাসের জানোয়ারের মতো আচরণে সেও একবার কেঁপে উঠল। আর বাইরে বৃষ্টি যেন নিষ্ফল আক্রোশে নিজের মাথাটা কুটে মরতে লাগলো বাইরের দেওয়ালে, জানলার শার্সিতে। আর ঠিক তখনই অদ্ভুত কান্না একেবারে ভাসিয়ে দিল মল্লিকাকে। মোহনদাস জোয়ারদার মল্লিকার কান্না খেয়াল করেনি, কারণ মল্লিকা কাঁদছিল প্রায় নিঃশব্দে। শুধু শরীরটা ফুলে ফুলে উঠছিল। মোহনদাস অর্ধেক চোখ বোঝা অবস্থায় সেটাকে মল্লিকার সুখের সংকেত বলে ভুল করল এবং দ্বিগুণ উৎসাহে ওর তীব্রতা বাড়িয়ে দিল। ব্যাট করার আনন্দে খেলার নিয়ম কানুনের ব্যাপারটা মোহনদাসের আর খেয়াল ছিল না। খেলা যখন শেষ হলো, মল্লিকা তখনও কাঁদছে। এক অদ্ভুত টানাপোড়েন চলছিল ওর মনের ভেতরে। কাজটা কি ঠিক হলো? শাস্তির পরিমাণটা পাপের তুলনায় বেশি হয়ে গেল না তো?
ও চারটে অসহায় মেয়ের কথা ভাবতে চেষ্টা করল, কিন্তু তা সত্ত্বেও ওর মন থেকে দুঃখবোধটা মুছে যাচ্ছিল না। মোহনদাস যখন ওকে ছেড়ে দিল তখন ওর চোখে জল। মোহনদাস ক্লান্তভাবে নিজের পোশাক ঠিকঠাক করে নিচ্ছিল আর সতর্ক চোখে দেখছিল মল্লিকাকে। মেয়েটা দারুণ, কিন্তু হঠাৎ করে কোনো পাগলামি করে বসবে না তো? বেশ মনে আছে, অনুশ্রী না তনুশ্রী নামের বয়স 35-এর মেয়েটা সবকিছু মিটে যাওয়ার পর হঠাৎ করে ঘরের টেবিল থেকে একটা পেন স্ট্যান্ড তুলে নিয়ে ক্ষিপ্তের মতন আক্রমণ করেছিল মোহনদাসকে, কিন্তু সুবিধে করতে পারেনি। মোহনদাস সতর্ক তো ছিলই, তাছাড়া ওর গায়ের যা জোর। প্রচন্ড থাপ্পড়ে মেয়েটাকে কাহিল করে দিয়েছিল মোহনদাস। কাঁদতে কাঁদতে শাড়ি ব্লাউজ ইত্যাদি পরে নিল মল্লিকা। টিউবলাইটের আলোয় ওর দুগাল অশ্রুতে চকচক করছিল। মোহনদাস বিরক্ত জড়ানো গলায় জিজ্ঞেস করল, কি হলো? এখন আবার কাঁদছো কেন? কান্নার কি আছে? মল্লিকা ঠান্ডা গলায় জবাব দিল, আপনার জন্য কাঁদছি। বাইরে বৃষ্টির তেজ যেন কয়েকগুণ বেড়ে গেল পলকে। কোথাও বাজ পড়ল কান ফাটানো শব্দে। ব্যাঙের একটুকরো হাসি তেছরা ভাবে ছড়িয়ে গেল মোহনদাসের মুখে। কেন হঠাৎ আমার জন্য দুঃখ হচ্ছে কেন? মল্লিকার শাড়ির আঁচলটা ঠিক করে নিয়ে সেটা দিয়ে চোখ কাল মুছে বলল, আপনি আর নেই বলে। এই যে সব উল্টো পাল্টা কথা বলো। সোফা কাম বেড থেকে উঠে দাঁড়ালো মোহনদাস জোয়ারদার। ক্যাবিনেটের উপরে রাখা চশমাটাকে চোখে দিয়ে মল্লিকাকে কাছে ডাকল, এসো, এদিকে এসো, আর একটু আদর করি। তুমি খুব লক্ষ্মী মেয়ে, দেখলে তো একটু মাত্র বুলবুলি করে তোমার লাইফ একটুও নষ্ট হয়নি। আরে বাবা, এ কি ঘটি বাটি যে টোল খেয়ে যাবে? মল্লিকা পিছিয়ে গিয়েছিল ঘরের এক কোণে রাখা একটা টেবিলের কাছে। আলোর দিকে পিঠ করে দাঁড়ানোর ওর মুখটা আবছা হয়ে দেখা যাচ্ছিল। মাথা সামান্য ঝুঁকিয়ে শক্ত গলায় মল্লিকা বলল, আমি লক্ষ্মী নই, অলক্ষ্মী। তাছাড়া আমার লাইফ বলে কিছু থাকলে তবে তো আপনি নষ্ট করবেন। তখন ভয় পেয়ে আর 5টা মেয়ের মতো কথা বলেছি। আসলে আমি আপনার কাছে চাকরি নিয়েছিলাম আজকের দিনটার জন্য। আপনি যে একটার পর একটা মেয়ের সর্বনাশ করে যাচ্ছিলেন সেটা রোকবার জন্য, আর আপনাকে শায়েস্তা করার জন্য। শায়েস্তা আমাকে? বেশ জোরে হেসে উঠল মোহনদাস। কিন্তু মল্লিকার কানে হাসিটা ফাঁপা শোনালো। ও বলল, খারাপ লাগছে জানেন? আঁচল দিয়ে মুখ মুছে নিল মল্লিকা। কিন্তু কি করব, আমার তো আর কোনো উপায় ছিল না। তুমি কি করেছো আমাকে? চাপা কর্কশ গলায় মোহনদাস কথা বলল। মল্লিকা ঘাড় ঘুরিয়ে অদ্ভুত চোখে দেখল মোহনদাসকে, হেসে বলল, এখনো বোঝেননি? আপনার আইকিউ ভীষণ কম। এইডসের নাম শুনেছেন? মোহনদাস জোয়ারদারের চোখের সামনে গোটা ঘরটা দুলে উঠল। এইচআইভি, এইডস,
কাগজে এ নিয়ে কত লেখালেখি চলেছে গত কয়েক বছর ধরে। মেয়েটা কি সত্যি বলছে, না নাকি মিছিমিছি ভয় দেখাচ্ছে? মোহনদাসের শরীরের ভেতরে কতগুলো অশরীরী পোকা যেন কিলবিল করে উঠল। ও এপাশ ওপাশ তাকালো অসহায় ভাবে, আবার বসে পড়ল সোফায়। আমতা আমতা করে বলল, তুমি তুমি আমাকে ভয় দেখাচ্ছ, ঠাট্টা করছো? মল্লিকার ভীষণ স্নান করতে ইচ্ছা করছিল। মাথায় টিপটিপ ব্যথা আর গা বমি ভাব। ও সোফায় বসে থাকা লম্পট জানোয়ারটাকে দেখছিল। ওটার দাঁত, নখ আর নেই, সব খতম। মল্লিকার কেমন যেন মায়া হলো। বলল শান্ত নরম গলায়, না, ভয় দেখাচ্ছি না। আপনার অবস্থাটা এখন ঠিক কিরকম জানেন? ধরুন সাঁতার জানে না এমন একজন লোক হাওড়া ব্রিজ থেকে ঝাঁপ দিল গঙ্গায়। হিসেব মতো জলে ডোবার পর কিছুক্ষণ হাবুডুবু খেয়ে তারপর লোকটা মারা যাবে। ওর ফুসফুসে বাতাসের বদলে হু হু করে ঢুকে পড়বে গঙ্গার জল। তারপর একসময় বেচারা মরবে। একটু থামল মল্লিকা, কপাল থেকে চুল সরালো। আয়না দেখার কোনো উপায়ই নেই। গলার কাছে গালে সামান্য জ্বালা করছে, শরীরে সামান্য ব্যথা। হাত ব্যাগটা রয়েছে রিসেপশন কম্পাউন্ডারের ডেস্কের মধ্যে। ওটা পেলে নিজেকে একটু ঠিকঠাক করে নিত। এই তো গেল ডাক্তারি হিসেব। মল্লিকা আবার শুরু করল। এতটা মন খুলে নিজের অসুখের কথা কাউকে বলতে পারেনিও। কিন্তু আমার হিসাব কি বলে জানেন? যে মুহূর্তে লোকটি ব্রিজের আশ্রয় ছেড়ে শূন্যে ঝাঁপ দিয়েছে, সেই মুহূর্তে খতমের খাতায় ওর নাম উঠে গেছে। শূন্যে ভেসে থাকার সময়টুকুই ওর বিচিত্র জীবন, যা থেকেও নেই, অনেকটা মরীচিকার মতো। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল মল্লিকা। আপনার আমার জীবনটা এখন তাই। আমার স্বামী জাহাজে কাজ করত। কোথা থেকে কোন বিদেশ থেকে এই এডসের জীবাণুটা নিয়ে এসেছিল আমি জানিও না। যখন সব জানা গেল তখন সেও শেষ আর আমিও। মল্লিকা, এসব তুমি কি বলছো? শিশুর মতো অসহায় সুরে কথা বলল মোহনদাস জোয়ারদার। ওর গলার স্বরে আতঙ্ক নিশ্চিত ছাপ ফেলেছে। ও ভাবতেই পারছে না ওর জীবনটা এখন শুধু মায়া, আছে অথবা নেই, এই দুইয়ের মাঝখানে ঝুলছে। সূর্য ডুবে যাবার পর পশ্চিম আকাশের লালচে আভার কথা মনে পড়ল মোহনদাসের। সে তারের শেষবারের মতন টান মেরে সেতারি যখন চলে যায়, তখন সেই সুরের রেশ কি চেষ্টাই না করে নিজের অস্তিত্ব বজায় রাখতে। মোহনদাসের বুকের ভেতরটা হু হু করে উঠল। একটু আগেই ওর জীবন কি সম্পূর্ণই ছিল, আর এখন সব ফাঁকা। মল্লিকা তখন আপন মনেই বিড়বিড় করে নিজের কথা বলে যাচ্ছে। আমার স্বামীর প্রথম ফ্লু মতো হয়েছিল, তারপর জ্বর, গলা ব্যথা, আর দেখতে দেখতে বছরখানেকের মধ্যে সব শেষ। কিন্তু আমি রয়ে গেলাম হাওড়া ব্রিজ থেকে ঝাঁপ দেওয়া ওই মানুষটার মতো, শূন্য, এখনো গঙ্গা ছুঁতে পারেনি।
পায়ে পায়ে মোহনদাসের কাছে এগিয়ে এলো মল্লিকা। গত বছর কাগজে আমার ছবি বেরিয়েছিল, আপনি বোধহয় ছবিটা খেয়াল করেননি। অবশ্য কেই বা খেয়াল করে। জানেন, অসুখটা হওয়ার পর এটা নিয়ে কত খোঁজ খবর করেছি, কতবার সুইসাইড করার কথা ভেবেছি, কিন্তু কোনো লাভ হয়নি। আমি আমি মরে গেলে আমার বুড়িমাটাকে কি হাত দেখবে? দিয়ে মুখ মুছে নিল মল্লিকা। এমন ভাবে বারবার মুখে হাত বোলাতে লাগলো যে অদৃশ্য কতগুলো মাছি ঘন ঘন বসছে ওর মুখের ওপরে। আপনি হয়তো জানেন না, এজ ছড়ালে ইন্ডিয়ান পেনাল কোডের 269 নম্বর ধারা অনুযায়ী শাস্তির ব্যবস্থা আছে। তাতে 6 মাস পর্যন্ত জেল হতে পারে। আবার 270 নম্বর ধারায় এ জাতীয় রোগ ছড়ালে 2 বছর পর্যন্ত জেল হতে পারে, ফাইনও হতে পারে, এমন কথাও লেখা আছে। হাসল মল্লিকা। তেতো হাসি। বলল, এসব আইন হয়েছিল ব্রিটিশ আমলে, প্লেগের কথা ভেবে। তবে প্লেগের বদলে লেখা হয়েছিল বিপজ্জনক কোনো সংক্রামক অসুখ। এখন তো এডস এসেছে, আর প্লেগও একবার উকি ঝুঁকি মেরে গেছে। কিন্তু শাস্তির ভয় আমার থাকবে কি করে? ফাঁসির আসামি কখনো জেলের ভয় পায়? তাছাড়া আমি তো আপনাকে শায়েস্তা করতে এসেছিলাম। হঠাৎই মোহনদাস হাউমাউ করে ভাঙা গলায় কাঁদতে শুরু করলো। জোরানো গলায় কিসব বলতে লাগলো কে জানে। মল্লিকা শাড়ি ঠিক মতন গুছিয়ে দিল শেষবারের মতন। মুখে আঁচল ঘষল কয়েকবার, তারপর বলল, নিন, এবার দরজা খুলে দিন, আমি বাড়ি যাব। মা চিন্তা করবে। নাকি আপনি আমাকে বাড়ি পৌঁছে দেবেন? আচমকা মল্লিকার উপর ঝাঁপিয়ে পড়ল মোহনদাস জোয়ারদার। অস্ত্রাপ্য ভাষায় গালিগালাজ করতে থাকলো, টিপে ধরল মল্লিকার গলা। লোকটার মুখ থেকে জন্তুর মতন শব্দ বেরোচ্ছে, তার সঙ্গে মদের গন্ধ। মল্লিকা প্রাণপণে বাধা দিল, হাঁপাতে হাঁপাতে বলল, এতে মানুষই করছেন, আপনি বুঝতে পারছেন না? আমরা দুজনেই কেউ আর ঠিক মতো বেঁচে নেই। আপনি আমাকে খুন করতে চান, করুন, কিন্তু তাতে কোনো লাভ নেই। একটা মরা আর একটা মরাকে খুন করলে কি বা যায় ধস্তাধস্তি আসে? করতে করতে হাসি পেয়ে গেল মল্লিকার। ও হেসে উঠল শব্দ করে। মোহনদাস কেমন যেন হতভম্ব হয়ে ছেড়ে দিল মল্লিকাকে। লোকটার ফর্সা মুখ নীলচে দেখাচ্ছে। আচ্ছা, প্রথম সূচকে কি এইচআইভি পাশা বাঁধে শরীরে? মল্লিকার মুখের দিকে তাকিয়ে এই প্রশ্নের উত্তর খুঁজল মোহনদাস। ওর শরীরের সব শক্তি যেন কে শুষে নিয়েছে। ও সম্মোহিতের মতন প্রাইভেট অফিসের দরজা খুলে দিল। ভয়ঙ্কর সুন্দরী মেয়েটা সহজে পা ফেলে বেরিয়ে বাইরে গেল। মোহনদাসকে রেখে গেল শূন্যে, হাওড়া ব্রিজ আর গঙ্গার মাঝখানে। তুমুল বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ির দিকে হাঁটা দিল মল্লিকা। মায়ের কথা মনে পড়ল ওর। মনে পড়ল মোহনদাসের হাতে হেনস্থা হওয়া 4টে মেয়ের কথা। ওদের কথা ভাবতে ভাবতেই মল্লিকা নিজের ভেসে থাকা জীবনের একটা মানে খুঁজছিল। এতক্ষণ চলো শোনা যাকে আপনি শুনছিলেন অনিস দেবের লেখা সন্ধ্যের পর একা। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম গল্প আমরা প্রত্যেক সপ্তাহে নিয়ে আসার চেষ্টা করি। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন, এবং শুনতে থাকবেন চলো শোনা যাক।